This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবীর বিশ্বাস মশাই সম্প্রতি নরেন্দ্র মোদীকে নিয়ে একটা এপিসোড করলেন এবং শুক্রবার রাতেও আরেকটা এপিসোড করলেন, সময় অসময় এবং দুঃসময় ইত্যাদি ইত্যাদি, মিক্স অ্যান্ড ম্যাচ। আমি বরং একটু ঘুরে যাচ্ছি মানে আপনাদের অনেকেই দেখছি আলোচনা করছেন, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে নিয়মিতভাবে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে। মানে হঠাৎই 3-4 দিনের একটা বিপ্লব হয়ে গেল এবং বিপ্লবের ফলে একদল লোক ক্ষমতা দখল করলো, হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো, ভারতবর্ষে আশ্রয় নিলেন, তারপর তিনি কোথায় গেলেন বা যাবেন ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। ঠিক এই জায়গাটাতে আপনাদের কতগুলো ঘটনা বলবো যেটা আমাকে পরিশ্রম করতে হয়েছে এই কটা দিন ধরে। বাংলাদেশ টিভি, বাংলাদেশের নানান চ্যানেল, তারপরে পাকিস্তানের চ্যানেল, যেগুলো এখন তো ইউটিউবের কল্যাণে চলে আসে, এবং ভারতীয় যারা ইউটিউবার এবং আমাদের ন্যাশনাল চ্যানেল, যেগুলো সবগুলো ঘেটে ঘুটে নানান তথ্য তো পাওয়া গেছে, আপনারাও দেখেছেন। এমন নয় যে আমি একটা বিরাট ওস্তাদ লোক আপনাদের সামনে বলছি আপনারা জানেন না, এমন নয়। কিন্তু এটা ভালো হলো কি খারাপ হলো এটা নিয়ে কিন্তু একটা তর্ক উঠেছে ভারতবর্ষের বুকে, এবং বিশেষ করে বাঙালিদের মধ্যে তারা একেবারে তুলোধনা করে ছাড়ছে বাংলাদেশের বর্তমান অবস্থাকে। আমি শেখ হাসিনা চলে যাওয়া এবং নতুন একটি সরকার যারা করলেন এই জেনারেলের মাধ্যমে, সেটা ভালো হলো কি খারাপ হলো এক্ষুনি নানান উদাহরণ চট করে দিয়ে সেটাকে দাঁড় করাতে চাইছি না, কিন্তু খুব ভালো করে আজকে আমার ঘটনাটা শুনুন এবং ঘটনাটা দেখবেন যে আপনার ইতিহাস যদি পড়া থাকে তাহলে তো খুব ভালো, যদি না পড়া থাকে তাহলে অবাক করা বেশ কিছু ঘটনা এই ঘটনাটার সঙ্গে সম্পৃক্ত আছে। বাংলাদেশে যেটা হলো সেটাকে গণ অভ্যুত্থান বলে, মানে মানুষ রাস্তায় নেমে এলো, ভাঙচুর করলো, ক্ষমতা দখল করলো, এবং সেটা শ্রীলঙ্কাতেও কিছুদিন আগে হয়েছে। এবং এই গণ অভ্যুত্থান যে শুধুমাত্র বাংলাদেশে হয়েছে এমন না, সেটা সাম এক্সটেন্ট পাকিস্তানেও তো খানিকটা মানে নট রিয়েলি অর নট এক্স্যাক্টলি এইরকম হয়েছে, কিন্তু বিশ্বের বহু জায়গাতে এরকম ধরনের গণ অভ্যুত্থান হওয়ার চেষ্টা হয়েছে বা হয়েছে। কমিউনিস্ট পার্টির সৃষ্টি তো এভাবে হয়েছে, তাই না? সেটাও গণ অভ্যুত্থানই ছিল, কিন্তু এটার এন্ডিং কি, মানে এই গণ অভ্যুত্থানের শেষটা কোথায়, এই নিয়ে কিন্তু আজকে আপনাদের নানান রকম গল্প বলবো। গল্পগুলো খুব ইন্টারেস্টিং। সকলকে নমস্কার, আদাব জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, বাংলাদেশের গণ অভ্যুত্থানটার আজকে নতুন ঘটনা নয়। 1788 সামটাইম, আমার সন্তারিখটা একটু ভুল হতে পারে, আমি ইতিহাসের ছাত্র নই, যদি ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন। যেমন আগের দিন আমি 92 বলেছিলাম, সেটা আমি ভুল বলেছিলাম, আমি স্বীকার করে নিচ্ছি, সেটা নন্দন হবে। যাই হোক, এই ত্রুটি বিচ্যুতি খানিকটা বয়সের জন্য হয়, তার তাড়াহুড়ো করে কোনো কাগজ দেখেও বলছি না বা কেউ আমাকে হেল্প করছে না, আমার নিজের চেষ্টাতেই করতে হয়। তো যাই হোক, এই গণ অভ্যুত্থান মানে মানুষ জেগে উঠেছে, মানুষ জেগে ক্ষমতা দখল করছে, ভাঙচুর করে হোক বা যেভাবে হোক। দু ধরনের ভাবে দেশ দখল করা যায়। মানে আমি একটা দেশ দখল করছি, সেই দেশটার নাগরিক আমি, যারা ক্ষমতায় রয়েছে তারা অন্যায় করছে, তবেই তাদের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে। এইটাকে থেকে এক হয় তাদের বিরুদ্ধে আন্দোলন করো দিনের পর দিন, স্বাধীনতা আনো, অথবা গণ অভ্যুত্থান করো, যেটা দেখা গেছে কুইক এফেক্ট। তো এই দুটোর মধ্যে একটা, এছাড়া কি করে আর দেশ দখল হয়? সেটা ব্রিটিশরা যা দখল করেছে মেরে ধরে, সেসব আদি কাহিনী। চলে আসি 1788। বললেন যে এই রে, আপনি আবার ফেনাতে শুরু করলেন। জাস্ট শুনুন, ফরাসি বিপ্লব হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশন। আপনারা
প্রত্যেকে ফরাসি বিপ্লবের কথা জানেন। কি ঘটনা ঘটেছিল? এই যে ফ্রান্সে অলিম্পিক শেষ হতে চলেছে বা শেষ হয়ে যাচ্ছে, এই ফরাসি দেশ ইউরোপের মধ্যে সবচাইতে সফিস্টিকেটেড কান্ট্রি ছিল, যেখানে নানা রকম সুগন্ধি থেকে শুরু করে সুখাদ্য জন্য বিখ্যাত ছিল চিরকাল। এই যে আপনারা নানান রকম খাওয়া দাওয়া করেন, তার একটা স্রষ্টা কিন্তু হয় মুসলিমরা কিংবা ফরাসিরা। এই ফরাসিদের রান্না খুব বিখ্যাত ছিল। সেই ফরাসিরা হঠাৎ খাবারের জায়গা থেকে, তাদের দেশে খাদ্য নেই, পয়সা নেই, রাজা ট্যাক্স তুলছে, ষোড়শ লুই এবং রানী অ্যান্টয়েনেট, আমি উচ্চারণটা অ্যান্টয়েনেট করবো, ওদের আঁতেয়নেট না এই কোচের উচ্চারণ করে ঠরে আর কি। ওই টাইমটাতে মানুষ ভয়ঙ্কর খেপে গেল, এবং খেপে গিয়ে তখন গিলোটিনের ব্যাপার ছিল। এই ফ্রান্সে কিন্তু এই গিলোটিনের কাজ কারবারটা সব থেকে বেশি হয়েছে। তারা গিয়ে রাজ দরবারে ঢুকে সেনা সৈন্য সব তখন মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে, ভাঙচুর করে রাজাকে আর রানীকে টেনে বার করে আনলেন। এবং রানীকে বের করে আনারও কারণ ছিল। রানী অ্যান্টয়েনেটের কাছে গিয়ে দেশের নাগরিক বলেছিল যে, রানী আমরা তো রুটি পাচ্ছি না, খাবো কি? বলে, রুটি পাচ্ছ না তো কেক খাচ্ছ না কেন? মানে রানীর কোনো ধারণাই নেই যে রুটি বা কি বা কেকই বা কি। এত বিলাসিতার মধ্যে তারা জীবনযাত্রা করতেন। অপরূপ সুন্দরী ছিলেন রানী অ্যান্টয়েনেট। সেই অ্যান্টয়েনেট বা রানী আতয়েনেট এবং ষোড়শ লুইকে ডেকে এনে গিলোটিনে তাদের গলা কেটে ক্ষমতা দখল করলো ফরাসিরা। আজকের কথা না, সে 1788, কোন যুগ। কিন্তু এন্ডিংটা তো ভালো হলো না। কেন হলো না? তার কারণটা হচ্ছে যে শাসন চালাবার মতন ক্ষমতা ওই জনতার মধ্যে ছিল না। ফলে সেটা ঘেঁটে গেল। কিছুদিন কিছুদিন একটা টেম্পোরারি গভর্নমেন্ট, যেটা বাংলাদেশে এবার হয়েছে ওরকম ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যাকে বলে, ওরকম করে টোরে কখন তারা যে কোথায় হারিয়ে গেল, এবং আবার ফের নতুন রাজারা বা নতুন ক্ষমতাসীন লোকেরা এসে ক্ষমতা দখল করলো, সেটা কিন্তু ইতিহাসের পাতায় খুব একটা খুঁজে পাওয়া যায় না। ফলে গণ অভ্যুত্থান কিন্তু ফ্রান্সে একেবারে গোড়াপত্তনের সময় আমরা দেখি, মানে অফিসিয়াল, কিন্তু আমরা দেখেছিলাম তার এন্ডিংটা কিন্তু ধরে রাখতে পারেনি ফরাসিরা। এরপরে 1818 পসিবলি কার্ল মার্কসের জন্ম হয়। ফ্রান্স আর জার্মানি একেবারে পাশাপাশি দুটো দেশ। ফ্রান্স একটু নিচের দিকে, জার্মানি একটু উঁচুর দিকে। তো এই ফ্রান্স এবং জার্মানির মধ্যে খবর আদান প্রদান হতো। তখন এত প্রিন্টেড খবরের কাগজ ছিল কি ছিল না তো ব্যাপার নেই, কিছু ছাপা টাপা হতো টোতো, রেডিও ছিল না, আর আজকের দিনে অত্যাধুনিক তো কিছু ছিলই না। মুখে 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 খবর যেত। কার্ল মার্কস জন্মে তিনি কিন্তু দেখলেন যে এটা একটা ঘটনা ঘটেছে, ফরাসি বিপ্লব। মানে জনগণ বা গরিব লোক ইচ্ছা করলে রাজাকে টেনে হিঁচড়ে বার করে দিতে পারে এবং ক্ষমতা দখল করতে পারে। এই স্ট্রাইকিং থেকে তিনি ভাবনা করতে 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 তিনি কিন্তু দাস ক্যাপিটাল লিখেছিলেন। ভুল ছিল, আজকের আসপেক্টে আঙ্গিকে কিন্তু সম্পূর্ণ ত্রুটি, কারণ সারা বিশ্বের অর্থনীতি এক জায়গায় হতে পারে না। কিন্তু কার্ল মার্কসের সেই দাস ক্যাপিটালটা আমি পাতার পর পাতা খুলে দেখেছি যে সেটার মধ্যে শুধু অর্থনীতির কথাই রয়েছে, আর কিছু নেই। যাই হোক, তিনি তো লন্ডনে বসে এটা লিখলেন, ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে, এবং জার্মান ভাষাতেই লিখেছিলেন। পরে সেটা ইংরেজিতে ট্রান্সলেটেড হয়েছিল, রাশিয়াতে ট্রান্সলেটেড হয়েছিল। আমরা ইংরেজি ইয়েটাই পড়েছি, মানে ট্রান্সলেটেড বইটাই পড়েছি। মার্কস তো মারা গেলেন। মার্কস কমিউনিস্ট ছিলেন না, কিন্তু কমিউনিজম বা সোশ্যালিজমের দিকটাকে তিনি তুলে ধরে গেলেন। ওই ফরাসি বিপ্লবটা তাকে ইনফ্লুয়েন্স করেছিল। এই গণ অভ্যুত্থানের কাজ কারবারের নানান রকম মেটেরিয়াল কিন্তু মার্কসের নানান লেখার পরতে পরতে ছিল। এরপরে রাশিয়াতে বিপ্লব হলো। রাশিয়ার জারেরা তখন রাজা, ভয়ঙ্কর অত্যাচারী ছিল, এবং অফিসিয়াল একটি দল ছিল, যেমন আমাদের দেশে কংগ্রেস বা বিজেপি, একটা অফিসিয়াল দল ছিল, সেটার নাম হচ্ছে মেনশেভিক পার্টি। এই মেনশেভিক পার্টি দীর্ঘদিন ধরে লড়াই করছিল রাজা জারের বিরুদ্ধে আর কি, কিন্তু সেই লড়াইতে খুব একটা কাজের কাজ হচ্ছিল না। আর তাদের দেশে বামপন্থীয় মানে মার্ক্সবাদী, মানে মার্ক্স সাহিত্য পড়া বেশ কিছু লোক উঠে এসেছিল। তার অন্যতম নাম হচ্ছে গিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিন, এবং তার সঙ্গী ছিল স্টালিন থেকে শুরু করে আরো অনেকে, মায়াকোভস্কি এটসেট্রাস এন্ড এটসেট্রাস, অনেকে ছিলেন। এরা একটা দল করলো বলশেভিক পার্টি। এই বলশেভিক এবং মেনশেভিক
কারণ বলশেবিক পার্টি এমন কিছু একটা শক্তিশালী দল ছিল না, ফলে তারা মেনশেবিক পার্টির সঙ্গে হাত মেলালো, যেটা অফিসিয়াল দল, এবং একসাথে তারা কিন্তু গণ অভ্যুত্থান করলেন। এবং গণ অভ্যুত্থানে শহর থেকে গ্রামে তারা ছড়িয়ে দিলেন সেই অভ্যুত্থান, এবং যারকে টেনে হিচড়ে বার করে ক্ষমতা দখল করলো মেনশেবিক পার্টি। এবং তাদের একটা মিনিস্ট্রি তৈরি হলো, যে মিনিস্ট্রির মধ্যে এই লেনিনের দলবল ঢুকে গেল। এবং তারপরে আসল রূপ দেখিয়ে এই কমিউনিস্ট পার্টি, রাশিয়ার কমিউনিস্ট পার্টি যারা বলশেবিক ছিল, তারা আবার এই মেনশেবিক দলটিকে ভেঙে চৌচির করে দিয়ে তারা ক্ষমতায় গেল, এবং তাদের আইডেন্টিক্যাল স্টাইলে তারা কিন্তু দেশ চালাতে আরম্ভ করলো। এবং তখন কোনো প্রেসিডেন্ট নয়, কোনো প্রধানমন্ত্রী নয়, ওই পার্টির সেক্রেটারি এবং তার একটা ক্যাবিনেট, এবং সেই ক্যাবিনেটটা পার্লামেন্টের মতনই রয়েছে খানিকটা। এইভাবে তারা শুরু করলো। সেটাও কিন্তু গণ অভ্যুত্থান ছিল। আমরা মাও সেতুংকে দেখেছি চীনের অভ্যুত্থানের ফলে। সেখানেও কিন্তু মাও সেতুং যখন দেখলো চীনে কখনো ব্রিটিশরা কখনো জাপানিরা মানে দাপট করছে, তাণ্ডব করছে, তখন ওরকম একটা গণ অভ্যুত্থান করার জন্য মাও সেতুং কিন্তু হাত মিলিয়েছিলেন। তখন চিয়াং কাই শেক বলে, এই আমাদের যেরকম পার্টি থাকে কংগ্রেস বা বিজেপি, ওরকম একটা পার্টি ছিল, চিয়াং কাই শেক তার নেতা ছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে এই বিদেশি শক্তিকে তাড়িয়ে দেয়। সেটা গণ অভ্যুত্থান ছিল। এবং তারপরে মাও সেতুং এই চিয়াং কাই শেকদের ভাগিয়ে দিয়ে ক্ষমতায় দখল করেন। তাদেরও অ্যাজ সাচ পার্লামেন্ট বা ভোটাভুটির ব্যাপার ছিল, কমিউনিস্ট পার্টি দেশ চালাবে, ঈশ্বর বলে কিছু নেই, যেটা রাশিয়াতেও ছিল সেটা চায়নাতেও হলো। এবং অ্যাবসলিউটলি তারা ক্ষমতা দখল করলো এবং তারা তাদের মতন করে দেশ চালাতে আরম্ভ করলো। এই দুটো জায়গাতেই হয়েছিল। লেনিনের মৃত্যু হয়েছিল খুব দ্রুত। লেনিন খানিকটা সংকুচিত হয়েছিল, কারণ স্টালিন ভয়ঙ্কর ফ্যাসিস্ট লোক ছিলেন। তা একসময় লেনিন যে কোথায় গেলেন, কিভাবে নানান রকম কাণ্ড কারখানাতে জড়িয়ে গেলেন, স্টালিন ক্ষমতা দখল করলেন, এবং স্টালিন এসেই যে কাণ্ডটি করলেন চরম ফ্যাসিজমের লক্ষণ। যত লেনিনের ডান হাত বাঁ হাত ছিল সব মেরে ফেলে দিলেন। ট্রটস্কি বলে একজন ছিলেন, সে লেনিনের ঘনিষ্ঠ, তিনি পালিয়ে চলে গিয়েছিলেন আমেরিকা। আমেরিকা থেকে তিনি মেক্সিকোতে পালিয়ে গিয়েছিলেন। সেখানে কেজিবির লোক পাঠিয়ে স্টালিন তাকে হত্যা করে। এবং আপনারা জানেন যে হিটলারকে হারানোর পেছনে স্টালিনের অবদান প্রচুর। এবং হিটলার যে কটি দেশ দখল করেছিল, অর্থাৎ পোল্যান্ড থেকে, অস্ট্রিয়া থেকে, এদিকে চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভাকিয়া, বুলগেরিয়া ইত্যাদি, মানে পূর্ব ইউরোপের যে বিরাট দেশগুলোকে দখল করেছিল হিটলার, সে সমস্ত জায়গায় গিয়ে একটা কাস্তে এতটি বসিয়ে দিল এবং কমিউনিস্ট পার্টি সেখানে চালু হয়ে গেল। এটা গণ অভ্যুত্থান, মানে কোনো ভোটাভুটির ব্যাপার নেই। এতে করে কি হলো যে রাশিয়াতে যেমন ভোটাভুটি নেই, সেখানে কমিউনিস্ট পার্টি যা বলবে সেভাবেই তোমাকে চলতে হবে। তারাই উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। চায়নাতেও অ্যাজ ইউজুয়াল। আগে চায়নাটা বলি, তারপরে রাশিয়াতে আসছি। চায়নাতে কি হলো, চায়নাতে মাও সেতুং এর পর ছাত্ররা কিন্তু এই গণ অভ্যুত্থান শুরু করলো। তারা দেখলো যে আরে আমাদের তো স্ট্যাটাস বলে কিছু নেই, কমিউনিস্ট পার্টির কথা কেন আমরা উঠবো বসবো, আমাদের নিজস্বতা আছে, আমাদের ভাবনা আছে, আমরা দেশ বিদেশের সঙ্গে সংযুক্তি স্থাপন করতে চাই, সেটা কমিউনিস্ট পার্টি হতে দিচ্ছে না। এটা মনে করে তারা গণ অভ্যুত্থান করেছিলেন। তার আগে কিন্তু মাও সেতুং তার অবস্থা চিন্তা করুন। এইসব কমিউনিস্ট নেতা যারা খুব শ্রদ্ধ, সিপিএম খুব রেগে যাবে আজকে আমার অনুষ্ঠান দেখলে, আমি জানি। মাও সেতুং দেখলেন যে আমি কোথায় আছি এটা চেক করার জন্য তিনি কালচারাল রেভলিউশন করলেন। মানে আবার একটা ওই রকম ছানবিন করে দেশের বিরুদ্ধে যারা কথা টথা বলে তাদেরকে খতম করে দেওয়া হলো। এই গণ অভ্যুত্থান করে তারা তিয়ানামেন স্কোয়ারে হাজির হলেন। তাদের পেছনে উস্কানি ছিল আমেরিকার বলে অনেকে বলেন, আমার অতদূর যাব না, কিন্তু সেটাকে ট্যাকল করে নিল এবং তাদেরকে গুলি করে মেরে ফেলে দেওয়া হলো। গণ অভ্যুত্থানের সাকসেসটা কিন্তু সেখানেই নষ্ট হলো। এবং আপনারা জানবেন যে দীর্ঘদিন কমিউনিস্ট পার্টি রাশিয়াতে ছিল, কেজিবি খুব স্ট্রং ছিল, ইন্দিরা গান্ধী জওহরলালের সঙ্গে ভালো সম্পর্ক, এমনকি রাজীবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এবং এক সময় গোরবাচভ বুঝতে পারলেন যে এই অতিরিক্ত কমিউনিজমের মস্তানির ফলে দেশের লোক বিগড়ে যাচ্ছে, যে কোনো সময় গণ অভ্যুত্থান আবার একটা হতে পারে। তিনি তড়িঘড়ি পেরেস্ট্রোইকা ডেকে বললেন যে না, আবার কমিউনিজম কিছু নেই, এবার ভোটাভুটি হবে, এবার যে জিতে আসবে সেই ক্ষমতা, মানে নর্মাল আর কি ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত করলেন। এবং দেখা গেল সঙ্গে সঙ্গে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে অনেকগুলো দেশে পরিণত হলো। অনেকে বলে আমেরিকার পেছনে হাত ছিল, থাকতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু এটাও বাস্তব যে আর বেশি দিন গোরবাচভ চালালে তার অবস্থা হাসিনার মতন হতো বা মুজিবের মতন হতো। কারণ
যারা যারা ক্ষমতায় এসেছিল রাশিয়াতে চিরকাল তারা ডিক্টেটরের মতন কাজ চালিয়েছিল, সে প্রধানমন্ত্রী হিসেবেই হোক বা প্রেসিডেন্ট হিসেবেই হোক, একদম ডিক্টেটর, যা বলবো তাই শুনতে হবে। ফলে কমিউনিজম শেষ হয়ে গেল। এবং চায়নাতে এখনো যে কমিউনিজমটা চলছে সেখানে আপনারা ঘুরে, এর মধ্যে যেটা হলো লেনিনের যা দেহটেহ ছিল সব কবরস্থ করলো, মূর্তি মূর্তি ভেঙে একাকার করে দিল রাশিয়াতে। বর্তমানে যে পুতিন, ভ্লাদিমির পুতিন, এও কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্য ছিল এক সময় এবং কেজিবি টপ ছিলেন। তিনি আবার সেই পুরনো রাশিয়াটাকে ফিরিয়ে এনেছেন। মানে আমি যা বলবো সেই শেষ কথা, আমার বিরুদ্ধে যে যাবে খতম করে দেবো। এবং যার জন্য এই এত ঝগড়াঝাঁটি, বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ ইত্যাদি চলছে, আপনারা দেখছেন। তো এইভাবে গণ অভ্যুত্থান এবং ডিক্টেটরশিপের একটা কম্বিনেশনে পৃথিবীতে বারবার করে হয়েছে এবং বারবার করে সেটা নষ্ট হয়েছে। এবং যে যখন দেখুন আরেকটা দিক হচ্ছে গিয়ে গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, একটা গণ আন্দোলন করে বহু দেশ স্বাধীন হয়েছে। সাউথ আফ্রিকা হয়েছে, নেলসন ম্যান্ডেলা যুগের পর যুগ জেলে পচেছেন। তারপরে সারা বিশ্ব যখন ছিছি করা শুরু করলো তখন ম্যান্ডেলাকে ছাড়তে বাধ্য হলেন এবং তিনি এসে প্রেসিডেন্ট হলেন। সেটা কিন্তু ম্যান্ডেলাকে বলা হতো দ্য ব্ল্যাক গান্ধী, এবং ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিলেন। সারা বিশ্বে দেখবেন যে এরকম ধরনের গণতান্ত্রিক আন্দোলন বা ডেমোক্রেটিক রেভলিউশন যাই বলেন না কেন, সেইটা যেখানে যেখানে যখন হয়েছে, যারা যারা মুখ ছিল, মানে ফেস অফ দ্য পার্টি অর লিডারশিপের যিনি মুখ ছিলেন, তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন বা ক্ষমতা দখল করেছেন। সারা বিশ্বে তাই হয়েছে। সে মুজিবের ক্ষেত্রেও বলুন বা রাশিয়ার ক্ষেত্রে বলুন, তারাই, যাই হোক আরো বিভিন্ন দেশ, আমি এত বেশি ঘাটাঘাটি করছি না, বোর হয়ে যাবেন। ভারতবর্ষ ইজ দ্য এক্সেপশনাল কান্ট্রি, যেখানে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একেবারে অহিংস আন্দোলন, যেটা আজকে সারা পৃথিবী মেনে নিয়েছে, অহিংস আন্দোলন করে ভারতবর্ষ যখন স্বাধীনতার জায়গায় এসে গেছেন, তখন গান্ধীজি ধীরে 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 সরে গেলেন। তিনি ইচ্ছা করলে দেশের প্রেসিডেন্ট হতে পারতেন, তিনি যদি প্রধানমন্ত্রী হতে চাইতেন জিন্না মেনে নিতেন, কারণ গান্ধীর কোনো সাবস্টিটিউট ছিল না। গান্ধী মনে করেছিলেন যে আমার দায়িত্ব শেষ, এবার আমার এরকম একটা মহান চরিত্র পাওয়া যায় না। যার জন্য গান্ধীকে, এই যে দেশটা ভাগ হলো, এই একমাত্র জায়গা, এবার বাংলাদেশে ঢুকে যাচ্ছি, যেখানে পাকিস্তান আলাদা হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, স্রেফ ধর্মের ভিত্তিতে। যারা মুসলমান তারা ভেগে যাও, যারা হিন্দু তারা এদেশে থাকো, মুসলিমরা ইচ্ছা করলে থাকতে পারবে, এরকম একটা পলিসি ম্যাটার না হলো। এবং মুসলিম জায়গা থেকে যেটা ভাঙলো, পাকিস্তান ভাঙলো, যেটা সে পাকিস্তানটা আসলে আগে পাঞ্জাবের সঙ্গে সংযুক্তিকরণ ছিল, পাঞ্জাবের সঙ্গে লাগোয়া ছিল এবং কিছুটা রাজস্থানের সঙ্গে, মেনলি পাঞ্জাবের সঙ্গে। যার জন্য দেখবেন যে পাকিস্তানে যারা থাকেন তাদের ভাষা কিন্তু পাঞ্জাবি ভাষা, যেটা হরভজন সিং বলে, ওরাও ম্যাক্সিমাম অফ দ্য পোর্শন পাকিস্তানে কিন্তু পাঞ্জাবি ভাষা বলে, ওরা মুসলিম পাঞ্জাবি। কিন্তু ওই দিকে যেটা হলো, এই যে ডিভাইডটা হলো, এই ডিভিশন কিন্তু মহাত্মা গান্ধীর কোনো মত ছিল না। তিনি এটার ঘোরতর বিরোধী ছিলেন। তিনি বললেন যে না, দেশ বিভাগ করা যাবে না। কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের ধান্দাই ছিল দেশটাকে ডিভাইড করার, এবং ডিভিশন করবার জন্য তিনি প্রথম জওহরলালকে ধরার চেষ্টা করলেন। জওহরলাল কবজা হলেন না। আপনার ইতিহাসটা জানেন না, অনেকে বলেন যে জওহরলালের সঙ্গে হাত মিলিয়ে, নো, তিনি যাকে ধরেছিলেন তিনিও খুব ক্ষমতাবান ছিলেন, যার মাধ্যমে দেশকে বিভাগ করা গিয়েছিল, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। লিখে রাখুন, প্রসঙ্গুপ্ত বলছি। বল্লভভাই প্যাটেল, মাউন্টব্যাটেন অ্যান্ড সাম এক্সটেন্ট শ্যামাপ্রসাদ ইত্যাদি একটা গ্রুপ, তারা ঠিক করলো মুসলিমদেরকে ভাগিয়ে দাও। জিন্না প্রেসিডেন্ট হতে চাই যে ভাই পাকিস্তানে যাও, ডিভাইড করে দাও, ওখানে গিয়ে যা খুশি করুক। পরবর্তী অধ্যায়ে কংগ্রেসের ভেতর থেকে দেখা গেল যে ঠিক আছে, এটা তো অবধি ঠিক আছে, কিন্তু নেহেরুকে পটাতে হবে। তখন লর্ড মাউন্টব্যাটেন খুব ধূর্ত এবং তার বউ ছিল আরো ধুরন্ধর, নেহেরুর সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। নিজের বউকে ফাঁসিয়ে দিলেন নেহেরুর সঙ্গে। নেহেরু একেবারে প্রেমে পড়ে গেলেন লেডি মাউন্টব্যাটেনের, এবং লেডি মাউন্টব্যাটেন নেহেরুকে গিয়ে বলছে যে জওহর, তুমি এরকম করো না প্লিজ, ওরা দেশ ডিভাইড করতে চাইছে। কি জানি জওহরলাল লেডি মাউন্টব্যাটেনের পাল্লায় পড়ে হোক বা যে কোনো কারণে হোক সেটা এগ্রি করে গেলেন এবং ভাগ হয়ে গেল। মহাত্মা গান্ধী তখন ছিলেনই না দিল্লিতে, তাকে জানাবার প্রয়োজন পর্যন্ত বোধ করেনি কংগ্রেসের লিডাররা। তিনি ব্যাহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, এবং তিনি তার আগে বাংলাদেশের একটি জায়গায় গিয়ে তিনি অনশন করেছিলেন, এবং তারপরে তো অনশন শুরু করলেন তিনি এই রাজাবাজার অঞ্চলে। ফলে এইটা ছিল ডিভিশন।
কিন্তু ধর্মের ভিত্তিতে পশ্চিম পাকিস্তানে যেটা হয়েছিল, অর্থাৎ পাঞ্জাবি মুসলিমরা যেমন চলে গিয়েছিল, তেমন সর্দারজি এবং হিন্দু পাঞ্জাবিরা এদেশে এসেছিল। মানে এখানে মুসলিমরা যে জমি রেখে গিয়েছিল বা বাড়ি রেখে গিয়েছিল সেগুলো দখল করেছিল হিন্দু বা শিখরা, আর ওইদিকে তাদের যে জমি জমা ছিল সেটা দখল, মানে মিউচুয়ালি ডিভিশনটা হয়েছিল। পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। পূর্ব পাকিস্তানে যেটা হয়েছিল, ওপার থেকে হিন্দু বাঙালিরা চলে আসতে শুরু করলো লাখে লাখে। কিন্তু যেটা আপনারা অনেকেই জানেন না, যে এদিক থেকে কিন্তু লাখে লাখে এদেশীয় খাঁটি মোহনবাগানি ঘটি মুসলমানরা কিন্তু চোখের জল ফেলে ওদেশে চলে গিয়েছিল, লাখ লাখ লোক। এবং তারা কেউ হাওড়ার ছিল, কেউ হুগলির ছিল, কেউ বাঁকুড়ার ছিল, কেউ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ছিল। তারা যেতে চায়নি, কিন্তু তাদের চলে যেতে হয়েছিল। ধর্মের ভিত্তিতে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম উদ্যোক্তা। কাজের কাজ কিছু করুন না করুন, এইসব কাণ্ড তিনি খুব ভালো করতে পেরেছিলেন, উস্কানি ইত্যাদি ইত্যাদি। গান্ধীজি খুন হলেন আরএসএস এর, এটা আরএসএস এর তো প্রাক্তনী কাণ্ড, এটা তো অস্বীকার করে লাভ নেই। নাথুরাম গোডসে তো আরএসএস করতেন। ফলে বহু কাণ্ড হয়েছিল এই দেশ বিভাগ এবং কাণ্ড কারখানা দেখে। এবারে এই শ্যামাপ্রসাদ বেঁচে থাকাকালীনই ওই সময় থেকে একটা ইঞ্জেকশন ঢোকাতে শুরু করলো যে আমরা হিন্দু, ওরা মুসলমান, ওদেরকে ঘৃণা করো, এইটাই একটা হিন্দুত্ববোধ। অ্যাজ ওয়েল অ্যাজ ওইদিকে তখন তো এত জামাত ফামাত ছিল না, একটা উগ্র মুসলিম ধর্মাবলম্বীরা, বা পাকিস্তানে কম, কারণ পাকিস্তানে খুব বেশি হিন্দু ছিলেন না। বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে এটা ইনজেক্ট করে দেওয়া হলো, বিশেষ করে যারা এদেশ থেকে চলে গিয়েছিল, যে ভারতীয়রা পাকিস্তানে আশ্রয় নিয়েছিল, যে মুসলিমরা, তাদের একটা চরম ঘৃণা ছিল কিন্তু হিন্দুদের উপর। যেমন কিনা ওদেশ থেকে এদেশে যারা এসেছিল পূর্ববঙ্গীয়রা, তাদের একটা বিশাল ঘৃণা ছিল বা আজও আছে মুসলিমদের উপর। এটা কিন্তু আসল গল্প, এটাকে জানতে হবে। এই ঘৃণাটাকে কিন্তু এনক্যাশ করেছে পলিটিশিয়ানরা। এবারে ধরুন এই বাংলাদেশের অঞ্চল, পূর্ব পাকিস্তান প্রথম স্বাধীন হলো 1947 সালের 14ই আগস্ট। ফের তারা কিন্তু ভাষা নিয়ে তাদের মধ্যে লড়াই হলো। তারপর যারা শহীদ হলেন। মুজিবুর রহমানের যে দলটি ছিল সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের যেটা বক্তব্য ছিল যে হ্যাঁ পাকিস্তান থাকছে থাকুক, কিন্তু উর্দু ভাষা আমরা ব্যবহার করব না, বাংলা ভাষা আমাদের ভাষা হবে, এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেওয়া হোক, এবং এখানে একটা সরকার তৈরি হোক। পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে তখন বরাবরই আর্মিদের হাতে, পরপর আর্মি আসছে যাচ্ছে, আইয়ুব খান থেকে শুরু করে ইয়া খান পরপর এসছে, তারা মানল না। এবং সেই আন্দোলনটায় 6 দফা দাবি যেটা মুজিব করলেন, সামটাইম অফ 66, 67, 68 এরকম টাইমে। তারপরে মুজিব ভোটে জিতলেন, মুজিবকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হলো, বাংলাদেশে আন্দোলন হলো, মুক্তিযুদ্ধ আন্দোলন, দেশ স্বাধীন হলো। এবং এক ভদ্র মহিলার টেনাসিটি, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, কলজের দম ছিল, যেটা আজকে মোদি দেখাতে পারেননি, ভেঙে চৌচির করে দিয়েছিলেন তিনি, পাকিস্তানকে 2 টুকরো করে ছাড়লেন। এবং এটা শুধু পাকিস্তানের পরাজয় হলো না, আপনাদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ বলি, এটা চায়নার পরাজয় হলো, কারণ চায়নাও কিন্তু গ্রিপ করে রেখে দিয়েছিল পাকিস্তানকে। এবং সব থেকে পরাজিত হলো যারা, তারা হচ্ছে আমেরিকা, কারণ ইন্দিরার পাশে সেবার রাশিয়া এসে দাঁড়িয়েছিল, কমিউনিস্ট রাশিয়া। তারপরে তো স্বাধীনতা হলো। এইবারে যে ব্যাপারটা বলি, মহাত্মা গান্ধীর মতন স্যাক্রিফাইসড ক্যারেক্টার, তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন, বলে যে আমি মুখোশ দরকার নেই, আমি কেউ না। এবং তার মৃত্যুও হয়েছিল। তিনি কিচ্ছু হতে চাননি, তিনি কংগ্রেসের কোনো একটা পদও নেননি। নেহরু ছিলেন, পণ্ডিত নেহরু ছিলেন, পণ্ডিত নেহরু খুব এক্সেলেন্ট ক্যারেক্টার ছিলেন। পণ্ডিত নেহরু এমন একটা ডেমোক্রেসি তৈরি করলেন এবং আর্ম ফোর্সকে একেবারে আলাদা করে দিলেন জনগণ থেকে, যেটা তার পাকিস্তান থেকে তার শিক্ষা হয়েছিল, যে এরা কোনোদিন গণ অভ্যুত্থান বা সেনা অভ্যুত্থান ভারতবর্ষে করাটা অসম্ভব। এবং এখানে বহু ভাষাভাষী, এটা নেহরুর কীর্তি, সমস্ত ভাষাভাষীকে আলাদা 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 পণ্ডিতজি কিন্তু তাদেরকে একটা জায়গা করে দিলেন, যে তোমরা তোমাদের মতন, তোমরা তোমাদের মতন, তোমরা তোমাদের মতন। এটা হচ্ছে গিয়ে একটা ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া, এটাকে এস্টাবলিশ করলেন, যেটা বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, যার জন্য বাংলাদেশ ইউনাইটেড স্টেটসের একটা পার্টও যদি থাকে, তারা বাংলাদেশ হয়ে গেল। এবার তখন ভগবানের মতন ফিরে এলেন 16ই ডিসেম্বরের পর মুজিবুর রহমান, এবং এসে এখানে তিনি প্রধানমন্ত্রী হলেন। তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি জায়গা করে দিলেন।
একটা ত্রুটি কিন্তু মুজিবরের ছিল, যেটা খানিকটা হলো লেনিন স্টালিনের মধ্যে তো বেশ খানিকটা, স্টালিনের মধ্যে তো মারাত্মক ছিল, যে আমরা ক্ষমতা দখল করেছি, আমি শেষ কথা। এটাকে অনেকটা ফ্যাসিজম বলে। সেই ফ্যাসিজমের চিন্তা চেতনা কিন্তু মুজিবুর রহমানের মধ্যে বিস্তর ছিল, এবং তিনি কিন্তু একনায়কতন্ত্রের জায়গা থেকে তিনি ভেবেছেন আমার পাশে ইন্দিরা আছে, কোনো অসুবিধা হলে ইন্দিরাকে বলবো, আমার পাশে রাশিয়ার মতন শক্তিশালী দেশ আছে, আমি আমার দেশকে আমার মতন চালাবো। এই অতিরিক্ত আত্মবিশ্বাস এবং যখন তখন যাকে যেভাবে খুশি সাফল করা, এই করা সেই করা, এবং তার মর্জি মাফিক, এটা তো রাজারাজের ব্যাপার না। মানুষ ধীরে ধীরে ক্ষিপ্ত হতে আরম্ভ করল, এবং ক্ষিপ্ততার তো একটা জায়গা ছিল। তখন দেখা গেল ভারতবর্ষ থেকে প্রচুর ব্যবসায়ী ঢুকে গেছে বাংলাদেশে ব্যবসা করতে, বিশেষ করে মারোয়ারিস। আজকেও কিন্তু মারোয়ারিসরা বাংলাদেশে, এই এত ঘটনার পরও মারোয়ারিসদের বিরাট বিরাট বিজনেস রয়েছে বাংলাদেশে। মারোয়ারিসরা ঢুকে গেল, এটাতে করে বাংলাদেশের লোকেরা ক্ষিপ্ত হতে আরম্ভ করলো। তাদের তো এমনিও একটা ওই দেশ থেকে আসা বা একটা হিন্দু মুসলমানের ব্যাপারটা ছিলই। মুজিব নিধন হলেন, এবং এই নিধন হওয়ার পেছনে অ্যাবসলিউটলি আমেরিকার চাল ছিল, এবং আমেরিকানরা এই উগ্রবাদী জামাত ফামাত অমুক তমুক রাজাকার এদেরকে কম্বাইন করে মুজিবকে শেষ করে দেওয়া হলো, কারণ আর্ম ফোর্সটাকে গ্রিপ করতে পেরেছিল আমেরিকা। এবং এই মুজিবের মৃত্যু 1975 15 আগস্ট। ত্রুটি মুজিবের ছিল, মুজিব যদি আত্মবিশ্বাসটি কমাতেন এবং তিনি যদি জনগণের সঙ্গে পালসটা বুঝে অনেকগুলো মানে বিরোধী যারা তাদেরকে পাত্তা দিতেন, তাহলে এই অবস্থাটা মুজিবের হতো না। যেটা আমাদের ভারতবর্ষে ইন্দিরা গান্ধী কিন্তু বিরোধীদের জেলে ঢুকিয়ে জরুরি অবস্থা করতে বাধ্য হয়েছিল। ওই একটা সময় ফ্যাসিজম দেখা গিয়েছিল, ডিক্টেটরশিপ। আজকে মোদির আমলে তো অলিখিত ডিক্টেটরশিপ চলছে, পরে আসছি মোদির ব্যাপারে। কাজের কাজ হয়নি। মুজিবের মৃত্যুর পর ক্ষমতা দখল করলো সেনাবাহিনী। সেনাবাহিনীর পর তারপরে সেনাবাহিনীর জায়গায় জিয়াউর রহমান, তাকে খুন করে ফেলা হলো। জিয়াউরের পরে এরশাদ এলেন। তারপরে ধীরে ধীরে বাংলাদেশের লোকের মধ্যে একটা আবার ফের, কারণ বাংলাদেশের তো একটা ঐতিহ্য হচ্ছে বাঙালি তো আফটার অল শিক্ষিত, সাংস্কৃতিক রুচি, তাদের মধ্যে বিদ্রোহ দেখা গেল। ফলে বাধ্য হয়ে এরশাদ কিন্তু ভোট ডাকলেন, এবং ভোটে প্রথম খালেদা জিয়া, তারপরে এই করে 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 একটা চেঞ্জ ওভার হতে আরম্ভ করল। আর্ম ফোর্স কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল সেই সময়, যে না আমরা ইন্টারফেয়ার আর করবো না, যেটা পাকিস্তানে হচ্ছে আমরা আমাদের দেশে করতে পারবো না। আমাদের হাসিনা কিন্তু যখন ক্ষমতায় এলেন তখন চমৎকার মহিলা, তার বাবার হত্যাকারীদের জায়গা থেকে শুরু করে নানান জায়গায় যেগুলো অসুবিধা ছিল তিনি একটা একটা করে গোছাতে শুরু করলেন। কিন্তু প্রতিহিংসা পরায়ণ ছিলেন হাসিনা, ছিলেন মানে এখনো তো তিনি বেঁচে। তিনি তার পিতার বিরুদ্ধাচরণ যারা করেছিল এক এক করে জেলে ঢোকালেন, অনেকের নিকেশ করে দিলেন, তাদের খবরাখবর পর্যন্ত নেই, খতম করে দিয়েছিলেন। এবং বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের সবচাইতে বেশি উন্নয়নের কাজ হয়েছে হাসিনার আমলে। এবং হাসিনা টিপিক্যালি তার বাবার মতন ভারতের উপর ভরসা করেছিলেন। তিনি তো এমনি নেহরু গান্ধী ফ্যামিলির উপর তিনি কৃতজ্ঞ ছিলেনই। এরপরে মনমোহন সিং বলুন বা মোদি বলুন, যে যখন এসছে তাদের উপর নির্ভর করতে আরম্ভ করলেন। এবং হাসিনার একটা ভয়ঙ্কর রাগ ছিল আমেরিকার উপর, আমেরিকার সঙ্গে কোনো রকম মিউচুয়ালের মধ্যে তিনি গেলেন না। এবং যা হয়, বাবার ওই ফ্যাসিজমের চরিত্র চিন্তা চেতনটা তার মধ্যে ঢুকলো, কোনো বিরোধী থাকবে না, সব আমি। আজকে দেখুন কেন্দ্রের দিকে তাকিয়ে আমাদের দেশের বিরোধীদেরকে একদম নস্যাৎ করে দেওয়া হয়েছিল গত 10 বছর। কিন্তু যেহেতু এটা ভারত বহু ভাষাভাষী এবং নেহরুভিয়ান পলিটিক্স যেহেতু এখানে চলে, সেহেতু আর বাড়তে পারেনি নরেন্দ্র মোদী। 240-এ গিয়ে আটকে গিয়ে এখন গুঁতো খাচ্ছেন প্রতি মুহূর্তে। এখানে সম্ভব হয়নি, এখানে সম্ভব নয়। এখানে একটা সময়ের পর তাকে ধাক্কা খেতেই হবে। ইন্দিরা যেটা পারেননি, মোদিও সেটা পারলেন না। মোদি আগামী দিন আরো খারাপ তার হাল হকিকত হবে বাংলাদেশকে দেখে। তার যদি চেতনা হয়, শিক্ষা হয় যে বিরোধীরাও একটা ফিগার, ফ্যাক্টস। আমি একবারও বলবো না যে খালেদা জিয়া ভালো মহিলা ছিলেন বা হাসিনার বিরুদ্ধাচরণ করেছেন তারা আরো উগ্র ছিলেন। তাদের মধ্যে হিন্দু মুসলমানের ব্যাপারটা মারাত্মক ছিল, এবং হবে নাই বা কেন। তাদের মধ্যে এই বিএনপি পার্টি একেবারে টিপিক্যাল উগ্রবাদী পার্টি, মানে সন্ত্রাসবাদী যত ইসলামিক সংগঠন রয়েছে তাদের সঙ্গে কানেক্টিভিটি এদের রয়েছে। শুধু তাদের নয়, জামাত ফামাত অমুক তমুক মিলেমিশে একটা হ্যাড্ডাবাড্ডা কন্ডিশন বাংলাদেশের মধ্যে খালেদা জিয়ার রয়েছে। খালেদা জিয়া কিন্তু ক্ষমতায় আসেনি। এইবারে আসি বর্তমান অবস্থা, এখন যেটা ঘটনা।
আমি মনে করি জেনারেল যিনি হাসিনাকে বলেছেন যে আপনি চলে যান ম্যাডাম, কারণ আপনাকে কিন্তু আদারওয়াইজ অ্যারেস্ট করতে হবে, এরকম সিচুয়েশন এসছে, আপনার বাড়িতে কিন্তু আসছে। এবার অনেকেই বলছেন যে ছাত্ররা যে আন্দোলন করেছিল তাদের তো দাবি ছিল বাই কোটার, তারা তো উগ্র হয়ে গেল কি করে? ভেরি সিম্পল, যে তাদেরকে সামনে রেখে পেছন থেকে জামাত, বিএনপি ইত্যাদি বিভিন্ন শক্তি তাদের পেছনে মদত দিয়েছে, মদত দিয়ে ছাত্রদেরকে খেপিয়ে দিয়েছে। যেভাবে ফরাসি বিপ্লব হয়েছিল, যেটা দিয়ে শুরু করলাম 1788-এ, ঠিক ওই ধরনের একটা কিন্তু গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেল। আমি জানি না বর্তমান আর্ম ফোর্সের হেড জেনারেল তিনি হয়তো খুব একটা হিংস্র টাইপের নন বলে আমার ধারণা এখনো পর্যন্ত, কালকে কি হবে জানি না। তিনি কিন্তু খুব মেজার করে একটা মিটিং করলেন, আওয়ামী লীগ ছাড়া বাকি সবাইকে ডাকলেন এবং ডেকে বললেন যে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট করছি, মানে তৎকালীন। এর মাথায় কাকে রাখা যায় না? ডক্টর ইউনিস। হুইজ ডক্টর ইউনিস? তিনি নোবেল পেয়েছেন, তিনি ইকোনমিক্সের মাস্টারপিস মানুষ ছিলেন। গরিব মানুষের গ্রামীণ ব্যাপারটা মানে একেবারে মানে কি বলা যায়, একেবারে ছোট্ট ছোট্ট আকারে কি করে গ্রামীণ ব্যাংকে উন্নয়ন করা যায়, হ্যাঁ, মাইক্রো ব্যাংকিং সিস্টেম যেটাকে আর কি বলে, সেটাকে তিনি কিন্তু লেখালেখি করে নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু পেলে কি হবে? তারপর যখন তিনি তাকে দিয়ে দায়িত্ব দিল বাংলাদেশ, তখন এই মাইক্রো ফিনান্সটাই চিটফান্ডে পরিণত হল। এবং আজকে আমাদের কলকাতাতে যে চিটফান্ড, সেটা তো বাংলাদেশ থেকে আগমন। এই ধান্দাবাজির ব্যাপারটা অবশ্য চিটফান্ড আমাদের কলকাতায় আগেও হয়েছে, কিন্তু ইউনিসের ওটা একটা ত্রুটি ছিল। ইউনিস তারপরে জেল ফেল কেটে ভেগেই গেলেন দেশ থেকে। আমি বলছি না যে ইউনিস খুব খারাপ লোক, যে লোকটা এসছে খারাপ ইত্যাদি ইত্যাদি। ইউনিস এই স্কোপটা পেয়েছে। ইউনিস মানে ডক্টর ইউনিস, তার শিক্ষা আছে, যোগ্যতা আছে, অ্যাডমিনিস্ট্রেশন বলে তিনি কিছু জানেন না। এই আর্ম ফোর্সের জেনারেল তিনি ইউনিসকে কেন্দ্র করে 16 জনের একটা বডি করে দিয়েছে। এবং ভেরি ইন্টারেস্টিং, এটাকে জানতে হবে আপনাদের, এই 16 জনের বডির মধ্যে কিন্তু 2 জন হিন্দু রয়েছে। বিধান রঞ্জন রায়, আরেকজন কি সুপ্রতীক, ওই আদিবাসী গোছের 2 জন হিন্দু রয়েছে। এরা 2 জন এখনো পর্যন্ত ওথ নেননি, বাকি সবাই মিনিস্ট্রি বুঝে নিয়েছে। এবং লক্ষণীয় ব্যাপার যে এই যে 16 জনের বডি, এর মধ্যে মানে বিএনপির লোক নেই, জামাতের লোক নেই, কোনো লোক নেই, মানে কিছু ওল্ড আপনার আর্মির লোক রয়েছে, জজ ব্যারিস্টার রয়েছে, আর এই ধরনের স্পেশালিস্ট, এবং 2 জন হিন্দুকে রেখে অন্তত বিশ্বের কাছে একটা বার্তা দিলেন জেনারেল যে না, আমরা হিন্দুদের উপর টর্চারিং এর জায়গাটা নিচ্ছি না, এরা কিন্তু দেখছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপির মধ্যেও কিন্তু হিন্দু রয়েছে, অ্যান্টি হাসিনা। এগুলো লোক দেখানো কি না দেখানো এটা সময় বলবে, কিন্তু আপাতত স্থগিত করার চেষ্টা চলছে। কিন্তু আবারও বলি, গণ অভ্যুত্থান বিশ্বে আজ অব্দি যখন যেখানে যেভাবে হয়েছে, সেটার এন্ডিং কিন্তু ভালো হয়নি। ইউনিস বলছেন, যেটা ইউনিস খুব মারাত্মক কথা বলেছেন, নরেন্দ্র মোদীর কাছে ভাবার ব্যাপার। যদিও নরেন্দ্র মোদী কিচ্ছু করতে পারেননি, হাসিনাকে সেভ করতে পারেননি, আর্মি ঢোকাতে পারেননি, কিচ্ছু করতে পারেননি, তিনি কনগ্রাচুলেট করেছেন উল্টে যে আমি আপনাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, আমরা আপনার পাশে আছি। আর ডক্টর ইউনিস কি বলেছে যে আজকে হাসিনার বাড়বাড়ন্তের পেছনে, আমি এবিপি আনন্দের একটা ইন্টারভিউ দেখছিলাম, এক ভদ্রমহিলা ইন্টারভিউ করেছেন ইউনিসের, তখন ইউনিস কিন্তু প্যারিসে বসে আছেন, যে আপনি কি করবেন। তার মধ্যে তিনি বললেন যে হাসিনার মতন এরকম স্বৈরাচারী শক্তি আমি দেখিনি, ইত্যাদি ইত্যাদি, এবং এটার পেছনে সম্পূর্ণ ভারত দায়ী। আজ ভারতের উপর ক্ষিপ্ত হয়ে গেছে সবাই, কারণ এখানকার কাজ কারবার দেখেছে, যা হচ্ছে জেলে ঢুকিয়ে দিচ্ছে, এ হচ্ছে, সেই সেম কারবার হাসিনা ওখানে করছে, ভাবছে যে এগুলো মোদিই বোধহয় উস্কেছে, এই ধারণা হয়েছে, কনফার্মলি বলছি। এবং সেই ধারণা হওয়ার পর একটা পরম ঘৃণা এখন বাংলাদেশের মেজর পিপলের মধ্যে। সঠিক বা বেঠিক সেটা ঠিক করবেন ভারতবাসী বা আপনারা। কিন্তু ইউনিস বলছেন যে এই যে উস্কানি এবং ভোটের নামে যে ব্যভিচার হয়েছে, বুথ দখল হয়েছে, এ তো উস্কানি তো আপনাদের দেশ থেকে এসছে। তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তাহলে ভারতের কি কিছু ভালো দেখছেন না? অভূতপূর্ব একটি কথা বলেছেন, যে আমার একটা কথা ভালো লেগেছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে ওই দেশ থেকে যদি কেউ তাড়া খেয়ে চলে আসে বা অভিযোগ হয়, তাদের জন্য আমার দরজা খোলা।
এই বলার গার্ডসটা মমতা ব্যানার্জির রয়েছে। আমি দেখলাম যে অন্তত এখন যেই শক্তি এসছে তারা কিন্তু জামাত ফামাত কিছু না, এটা অদ্ভুত শক্তি। তারা কাদের দ্বারা চালিত হবে আমার জানা নেই। যদি আর্মির দ্বারা চালিত হয় আপাতত কিন্তু সেফ সেখানকার হিন্দুরা বা আওয়ামী লীগের লোকেরা, হিন্দুর থেকে বেশি যেটা দরকার। যদি ইউনিস ঠিক মতো চালাতে পারে, অন্তত 6 মাস চালিয়ে ব্যাপারটা ঠান্ডা করতে পারে। কিন্তু অন্তত একজনের নাম হয়েছে যার প্রশংসায় এসছে। এখন ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিসকে কিন্তু কনগ্রাচুলেট করেছেন। ফলে আগামী দিনটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে মোদির থেকে অনেক বেশি এফেক্টিভ হবে মমতা, কারণ ইউনিস যেটা বলেছে। কালকে খালেদা আসলে কী হবে আমার জানা নেই, আমার ধারণা নেই। আবারও আপনাদের বলছি, এই গণ অভ্যুত্থান আজ অব্দি বিশ্বের যেখানে যেখানে হয়েছে, কোথাও কোথাও 6 মাসের মধ্যে, কোথাও কোথাও 2 বছরের মধ্যে, কোথাও কোথাও 10 বছরের মধ্যে, কোথাও কোথাও 50 বছরের মধ্যে খতম হয়ে গেছে, তারা শেষ হয়ে গেছে। সেটা রাশিয়াতে যেমন হয়েছে, চায়নাতে যেমন হয়েছে। চায়নাতে এখন যারা কমিউনিস্ট পার্টি চালাচ্ছে তারা মাও সেতুংকে পাত্তা দেয় না, তার ছবি ছক্কাও পর্যন্ত কোথাও নেই। উত্তর কোরিয়াতে যেটা হয়েছে কিমের রাজত্বে, একেবারে পুরো ডিক্টেটরশিপ চালাচ্ছে কিম, গণ অভ্যুত্থান পুম্পান করে তার বাবা তো এসছে। যেটা কিউবাতে হয়েছে, ফিদেল কাস্ট্রো তার মতন করে চালাতেন, গরিব তস্য গরিব একটা দেশ ছিল, আমেরিকার হাতে পায়ে ধরতে হয়েছে, এখন চিরকাল আমেরিকার বিরোধী ছিল। সুতরাং গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতায় এসছে তাদের শেষ হতেই হবে, কারণ একটা সিস্টেম হচ্ছে কি গণতান্ত্রিক আন্দোলন। গণতান্ত্রিক আন্দোলন করে মহাত্মা গান্ধী দেশকে স্বাধীন করার অন্যতম হোতা ছিলেন বলেই আজ ভারতবর্ষ বুক চিতিয়ে ঘুরতে পারছে এবং ভোটটি আপনি দিতে পারছেন। কালকে বাংলাদেশে আদৌ ভোট হবে কিনা সন্দেহ। আর ইউনিস যদি একবার প্রধানমন্ত্রী তথাকথিত সোকল্ড প্রধান হওয়ার ক্ষমতাটা তিনি পেয়ে যান, তার মধ্যে লোভ আছে ইউনিসের মধ্যে, তাহলে কিন্তু আগামী দিন খালেদা ভার্সেস ইউনিসের ঝগড়াটা লাগবেই। খালেদাকে বা তার ছেলেকে বসতে দেবে না, ইউনিস কিন্তু নিজে তার দায়িত্ব নেবে। ফলে বাংলাদেশের এখনো অনেক নাটক বাকি, জবনিকা পড়েনি। আজ এই অবধি, ভালো থাকবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি জানতে চাই, কেমন লাগলো বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।